আচ্ছা, দেখা যাচ্ছে তো সবার এটা? আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো সবাই। আমরা এই বসো। আচ্ছা, আমরা গত 2 দিনে মানে এই গতকালকে এবং এর আগের দিনে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু বিষয় আলোচনা করছিলাম, তাই না? তো আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব। যেহেতু আমাদের রমজানের বন্ধের আগে আর হাতে বেশি সময় নাই, এই কারণে আমরা চেষ্টা করব যে রাইট ফর্ম অফ ভার্ব সহ তোমাদের গ্রামার আইটেমগুলো আরেকবার একটু রিভিশন করার জন্য। আমরা কি শুরু করতে পারি? আচ্ছা, আমরা প্রথমে যে বাক্যটা এখানে লেখার চেষ্টা করছি একটু খেয়াল করো। শি ওয়ান্ট টু গো দেয়ার। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের পরীক্ষার রাইট ফর্ম অফ ভার্বগুলো কিভাবে আসে সাধারণত? প্যাসেজ আকারে আসে এবং বক্সে শব্দ দেওয়া থাকে। কোথায় শব্দ দেওয়া থাকে? আর আমি এখানে কোথায় শব্দ দিলাম? পাশে। 6 এবং 7, 6, 7-এর দিকে মূলত এটা এইরকম পাশে দেওয়া থাকে। আর 6, 7-এর পরের যে অপশনগুলো অর্থাৎ 8, 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলে রাইট ফর্ম অফ ভার্বগুলো কোথায় দেওয়া থাকে? বক্সে। তো আমি পাশে দিয়ে আমরা এখন একটু বুঝবো। আমি এখানে পাশে দিলাম মানে পরীক্ষার পাশে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। কি বুঝতেছো আমার কথা? আমরা বোঝানোর সুবিধার্থে এখানে পাশে দিয়ে মানে একটু বুঝবো। তবে রাইট ফর্ম অফ ভার্ব সহ যে কোনো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আমরা যখন করব, এই পিছনে সবাই খেয়াল করো, যে কোনো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস যখন আমরা করব তখন প্রথম কাজটি হচ্ছে আগে ওই প্রদত্ত প্যাসেজটা আগে রিডিং একবার পড়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝো। আর এবং ওই যে বক্সে যে শব্দগুলো দেওয়া থাকবে রাইট ফর্ম অফ ভার্বের শব্দগুলো কোথায় দেওয়া থাকবে? বক্সে দেওয়া থাকবে না? কথা বলো না কেন? কোথায় দেওয়া থাকবে? আচ্ছা, বক্সে প্রতিটা ভার্ব যেটা বক্সে দেওয়া থাকবে সেই প্রতিটা ভার্বের অর্থ আগে কনফার্ম হতে হবে, মানে অর্থ জেনে নিতে হবে। মনে করো সাপোজ ব্র্যাকেটে বক্সে লেখা আছে ওয়ার্ক, বক্সে লেখা আছে গিভ, বক্সে লেখা আছে রিসিভ, এরকম টোটাল 10টা বা 12টা শব্দ থাকে, তাই না? এরকম একটা বক্স থাকে না? এই বক্সের মধ্যে 10-12টা শব্দ থাকে এরকম, ঠিক কি না? আচ্ছা, এই প্রত্যেকটা শব্দের অর্থ আগে জানার চেষ্টা করতে হবে, সেটা রাইট ফর্ম অফ ভার্ব হোক আর যে কোনো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস হোক। কেন জানবো আমরা? কারণ ওই শব্দগুলোই তো আমার এই প্যাসেজে আমি ব্যবহার করব, ঠিক কি না? তাহলে ওই ভার্বগুলোর বা ওই শব্দগুলোর অর্থ যদি আমি অনুধাবন করতে না পারি অথবা না বুঝি, না জানি, তাহলে আমি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে কোন গ্যাপে ওই শব্দটাকে বসাবো সেটাকে আমি নিশ্চিত হতে পারবো? তাহলে ওই গ্যাপে প্রদত্ত শব্দগুলোর অর্থ জানাটা সব থেকে বেশি জরুরি। আগে যে কোনো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করার আগে ওইটা প্রথম করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, খেয়াল করো সবাই, দ্বিতীয় কাজ হচ্ছে পুরো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের জন্য যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে একবার পড়ে নিতে হবে। আচ্ছা, পড়ে নিলে এটাকে আমরা অনেক ক্ষেত্রে অনেকেই যেটা বলে বা আমরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমরা পরীক্ষায় অনেক সময় মনে করি যে এমনি সময় নাই, আবার প্যাসেজ পড়ে সময় নষ্ট করব। আমরা করি কি, ওই মনে করো সাপোজ যদি এইরকম আসলো যে বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি। এখন তাই না, বাংলাদেশ ইজ, মনে করো এখানে ধরো লেখা আছে এ, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এখন মনে করো তুমি দেখে এখানে লিখে দিলে স্মল, বক্সে মনে করো স্মল একটা শব্দ আছে, তুমি এখানে কি লিখে দিলা? স্মল। কিন্তু আসলে পরের বাক্যগুলো দিয়ে বুঝাইলো মনে করো যে কি যেন মানে পপুলেশন, ওভার পপুলেশনের কথা বলছে। পরের বাক্যগুলো কিসের কথা বলছে? কথা বলো। পরেরগুলো কিসের কথা বলছে? ওভার পপুলেশনের কথা বলছে, অথবা মানে জনসংখ্যা বৃদ্ধির কথা বলছে পরের লাইনগুলো। তাহলে তখন কিন্তু আর এখানে স্মল না হয়ে হবে পপুলেটেড কান্ট্রি। কি হবে? এবং এই পপুলেটেড শব্দটাও মনে করো বক্সে দেওয়া আছে। এখন আমি কি করলাম, আমি মনে করলাম যে সময়ের অপচয় হয়, আমি ওই স্মলও আছে পপুলেটেডও আছে, আমি দেখলাম যে সুন্দর এখানে মিলে যায় বাংলাদেশি যে স্মল কান্ট্রি, আমি স্মল বসায় দিলাম, আমি পরের বাক্যগুলো আর পড়লাম না। তাহলে কি সমস্যাটা কি হইতে পারে? স্মলটাকে কেটে আবার এখানে পপুলেটেড লিখতে হইতে পারে, ঠিক কিনা?
কথা বলো ঠিক কিনা? তাহলে আমি কেন তোমাদেরকে বললাম যে আমরা বক্সের শব্দগুলো তো আগে জানলাম, জানার পরে আমি যখন পুরো প্যাসেজটা একবার রিডিং করব তখন আমার একটা ধারণা হবে যে হ্যাঁ এখানে এই প্যাসেজটা বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে বলছে, অথবা এই প্যাসেজটা বাংলাদেশ একটি ছোট দেশ এ সম্পর্কে বলছে, অথবা এই প্যাসেজটা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ সম্পর্কে বলছে। তাহলে তখন তোমার শব্দগুলো বিন্যাস করতে তোমার কি হবে? সহজ। বুঝতেছো আমার কথা? যে আমরা এই পরীক্ষার খাতায় সব থেকে বেশি কাটাছেঁড়া দেখি। একটা স্টুডেন্ট মনে করো এ নাম্বারে একটা উত্তর লিখছে সাপোজ স্মল, হ্যাঁ, আবার এটা কেটে মনে করে লিখছে পপুলেটেড, আবার মনে করো এটা কেটে লিখছে মনে করো আর একটা শব্দ। এখন মানে দেখতেও বিশ্রী দেখাবে না? কথা বলো, দেখাবে কিনা? তো তার আগে যদি তুমি প্ল্যান করো যে হ্যাঁ তুমি পুরো প্যাসেজটা যখন পড়বা তখন কোন গ্যাপে কোন শব্দ বসতে পারে, মনে মনে কিন্তু তুমি একটা ধারণা নিয়ে নিতে পারবা, পারবে না? যে এখানে স্মল বসবে, এখানে পপুলেটেড বসবে, এখানে এ বসবে, এখানে দি বসবে, এখানে ওভার বসবে, একটা ধারণা হবে কিনা? কথা বলো, হবে কিনা? আর যদি তুমি আগে প্রি প্ল্যান না করো, মানে পূর্ব পরিকল্পনা না করো, হুট করেই তুমি একটা শব্দ বসা দাও, মানে দেখলা যে মনে হয় যে স্মল কথাটা এখানে মিলে যায়, স্মল বসায় দিলা, কিন্তু দেখা গেল যে পরে আসলে স্মল কথাটা সি নাম্বার গ্যাপের সব থেকে ভালো মানায়, ভালো। তাহলে স্মল কাটা দিয়ে আবার সি নাম্বার স্মল লিখলা, এখানে লিখলা ওভার পপুলেটেড, তাহলে কাটাছাড়া করলে কি ভালো দেখাবে? কি বুঝতেছো আমার কথা? ভালো দেখাবে। তাহলে এই জন্য আমরা কি করব, আগে ওই গ্যাপের শব্দগুলো আগে পড়বো, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে পুরো প্যাসেজটা একবার রিডিং পড়বো। পড়লে হবে কি, ওই শব্দগুলো কোন কোন গ্যাপে বসতে পারে তোমার একটা ধারণা তৈরি হবে, এবং এর মধ্যে দেখবা যে কিছু শব্দ তুমি মিলাইতে পারছো এই গ্যাপে বসবে, আবার কিছু শব্দ তুমি কনফিউজ যে এটা এখানেও মনে হয় বসতে পারে, আবার এখানেও মনে হয় বসতে পারে, তা আবার পড়বা রিডিং পড়ার পরে দেখবা যে যখন তোমার 10টা শব্দই সবগুলো গ্যাপে বসে গেল, মানে অর্থাৎ তুমি কনফার্ম যে এই 10টা শব্দ আমি কনফার্ম করে ফেলছি যে এই গ্যাপে 10টা শব্দ বসবে, এবার তুমি খাতায় সেগুলোকে লেখো, তাহলে দেখবার কাটাছাড়া করা লাগবে না, এবং যত বেশি তোমার খাতা নিট অ্যান্ড ক্লিন থাকবে তত নাম্বার পাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে। কি বুঝতে পারছি কথা? শিক্ষকরা যে বিষয়টা সব থেকে বেশি মানে বোরিং ফিল করে, বিরক্ত ফিল করে, সেটা হলো কি, তারা তোমার কাটাছেড়া, অনেক ভালো লেখছো কিন্তু অনেক কাটাছেড়া করছো, দেখতে ভালো দেখাবে। এই কারণে এটা থেকে সতর্ক থাকবো আমরা, যে জন্য আগে প্ল্যান করব তারপরে লিখবো। যাক, মূল কথায় আসি, আমরা যেটা বলছিলাম, যখন আমরা রাইট ফর্ম ভাগ করব, বক্সে প্রদত্ত শব্দ থাকবে, সেই শব্দগুলোর অর্থ জানবো, প্যাসেজ পড়বো, তারপরে ওই অর্থ অনুসারে ওই গ্যাপগুলো বসাবো। যেহেতু এখানে পাশে দেওয়া আছে, আমি লিখছি শি ওয়ান্ট টু গো দেয়ার, তাহলে এটা এই ভার্বটা আমরা ওয়ানটাকে কি লিখতে পারি? কি লিখতে পারি? এখানে তো ভার্ব ওয়ান্টই বসবে, এখন ওয়ানটা কি ওয়ান্টস হবে, ওয়ান্টেড হবে, ওয়ান্টিং হবে, কোনটা হবে সেটা হলো বিষয়, তাই না? এখন আমি এটা কি লিখতে পারবো? ওয়ান্টস লিখতে পারবো নাকি? হ্যাঁ, ওয়ান্টস লিখবো নাকি ওয়ান্টেড লিখবো? হ্যাঁ হ্যাঁ, রিয়াদ কি লিখবো? যদি আমি ওয়ান্টেড লিখি অসুবিধা আছে? হ্যাঁ, ভালো করে খেয়াল করে, এখানে শি ওয়ান লেখা আছে, ওয়ানটা ওয়ান্টসও হতে পারে, তাই না? ওয়ান্টেড হতে পারে, অথবা ইজ ওয়ান্টিং হতে পারে। এখন আমি লিখবো কোনটা, তাই না? এই প্লিজ কথা বলুন, আগে শোনো মনোযোগ দিয়া। বাক্যে যখন আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করব, এমন শব্দ দেয়া থাকবে, এই শব্দটা প্রেজেন্ট লিখলেও অর্থ মিলতেছে, পাস্ট লিখলেও অর্থ মিলতেছে, আবার মনে করো ফিউচার কি যেন কন্টিনিউয়াস লিখলেও অর্থ মিলে যাচ্ছে। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে তোমার প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা মনে হচ্ছে যে হতে পারে, তার জন্য তুমি পরের বাক্যগুলো পড়ে বোঝার চেষ্টা করবে বাক্যটা কোন টেন্সে দেওয়া, মানে বাকি বাক্যগুলো কোন টেন্সে দেওয়া আছে, অথবা বাকি শব্দগুলো বা ভার্বগুলো কোন টেন্সে দেওয়া আছে। যদি দেখো যে হ্যাঁ ওই পুরো প্যাসেজটাই পাস্টকে নির্দেশ করতেছে, তাহলে তখন তুমি ওখানে ওয়ান্টেড লিখবা। বুঝতেছো আমার কথা? আবার এমন হলো কিছু শব্দ আছে, ইন্ডিকেশন আছে, যেটাকে আমরা ইন্ডিকেটরস বলি। আমরা অনেক সময় দেখবা যে মোটরসাইকেলে যখন চড়ি, মনে আছে কিনা তোমাদের জানি না, ভাই আপনি তো ঠিকভাবে ইন্ডিকেটর দেন নাই, দোষ কি আমার? বলে না? কথা কয় না। তো মোটরসাইকেলে ইন্ডিকেটরে দিবার পার না, ফির মোটরসাইকেল চালান, বলে কিনা? না, কথা বলতেছো না কেন? আচ্ছা, আসলে কি ওটা ইন্ডিকেটর না ইন্ডিকেটরস? উচ্চারণটা হবে কি
ইন্ডিকেটরস, আর আমরা বলি ইন্ডিকেটর, ঠিক না? যাই হোক, তাহলে উচ্চারণটা কি হবে? ইন্ডিকেটরস, মানে নির্দেশক। আমরা ইন্ডিকেটরসটা ডানে দিলে ডানে ঢুকবো মনে করে, বামে দিলে বামে ঢুকবো মনে করে, ঠিক কিনা? আচ্ছা, তো এখন কিছু ইন্ডিকেটরস আছে যেগুলো টেন্সকে আমাকে চেনায় দেয়, বাক্যে বসে বলে দেয় যে সাবধান, এটা প্রেজেন্টের বাইরে করা যাবে না, সাবধান, এটা পাস্টের বাইরে করা যাবে না। যেমন এখানে একটা শব্দ আমি লিখছি ইয়েস্টারডে, কি লিখছি? আচ্ছা, এই ইয়েস্টারডে শুধু না, এরকম কিছু শব্দ আছে, ইয়েস্টারডে, আগো, লং আগো, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট আওয়ার, লাস্ট ডে, লাস্ট পিরিয়ড, এরকম বিভিন্ন শব্দ আছে যেগুলো তোমরা বই খুললে ভুরি ভুরি এরকম শব্দ পাবা। এই শব্দগুলো মুখস্থ করতে হবে যে এই শব্দগুলো যদি বাক্যে দেয়া থাকে তাহলে ওই বাক্যটা পাস্ট টেন্সকে নির্দেশ করে। আবার কিছু শব্দ আছে, মনে করো জেনারেলি, ইউজুয়ালি, নরমালি, ফ্রিকুয়েন্টলি, অফেন, অলওয়েজ, সামটাইমস, হ্যাঁ, এই শব্দগুলো, অকেশনালি, এই শব্দগুলো প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? আবার কিছু শব্দ আছে, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মুভমেন্ট, অ্যাট দিস ভেরি টাইম, কুইকলি, ইনক্রিজিংলি, র্যাপিডলি, এই শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। তাহলে টেন্স ইন্ডিকেটিং কিছু ওয়ার্ড আছে, এগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে সুবিধা হবে কি, ওই ওয়ার্ডগুলো যদি আমরা ওই বাক্যে পাই তাহলে তো আমার জন্য কাজটা আরো কি হয়ে গেল, সহজ হয়ে গেল, যে এটা প্রেজেন্টেই হবে অথবা এটা পাস্টেই হবে, এটা অথবা ফিউচারেই, যদি ওই ধরনের শব্দ ওই বাক্যে দেওয়া থাকে। এখন যে স্যার এমন হলো এই বাক্যে তো এরকম কোনো ইন্ডিকেটিং ওয়ার্ডও দেওয়া আছে, ইন্ডিকেটিং ওয়ার্ড দেওয়া আছে, যদি বাক্যে এরকম কোনো ইন্ডিকেটিং ওয়ার্ডও দেওয়া নাই, অথবা তার পরের বাক্য, তার পরের বাক্য, অথবা তার সামনের বাক্য, কোনো বাক্য পরেই তুমি বুঝতেছো না যে আসলে এটা কোন টেন্সে, কারণ সামনের বাক্যগুলো কোনোটা প্রেজেন্টে লিখছে, কোনোটা পাস্টে লিখছে, অথবা তার পরের বাক্যগুলো কোনোটা প্রেজেন্টে লিখছে, কোনোটা পাস্টে লিখছে, মানে অর্থাৎ কোনো বাক্যের টেন্সের সাথে কোনো বাক্যের কোনো মিল নাই। এরকম যদি পরিস্থিতি হয় তখন সেটাকে প্রেজেন্টে লেখাই উত্তম। মানে যখন তুমি দেখতেছো যে এই ভাবটাকে আমি প্রেজেন্ট লিখলেও হবে, পাস্ট লিখলেও হবে, সেক্ষেত্রে অর্থ অনুসারে আগে পূর্বের এবং পরের বাক্য পড়ে বোঝার চেষ্টা করতে হবে। যদি পূর্বের এবং পরের বাক্য আমাকে কোনো ধারণা দিতে না পারে, অথবা পুরো প্যাসেজটা কোনো ধারণা দিতে না পারে, তখন আমি প্রেজেন্ট পাস্টের যে কোনো দুইটার একটা লিখবো, সেক্ষেত্রে প্রেজেন্টে লেখাই উত্তম হবে। বুঝতে পারছি আমি কথা? আর যদি বাক্যে টেন্স ইন্ডিকেটিং ওয়ার্ডস দেওয়াই থাকে পূর্ব থেকে, ওয়ান্স লেখা আছে, এভরিডে লেখা আছে, ইউজুয়ালি লেখা আছে, তারপরে মনে করো লেখা আছে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্লিজ কথা বলো না। এরকম টেন্স ইন্ডিকেটিং, প্রত্যেক টেন্সের কিছু ইন্ডিকেটিং ওয়ার্ডস আছে, এগুলো বইয়ের মধ্যে তোমরা পাবা, আর যদি কোনো সময় সুযোগ হয় আমি লিখে দিব। এই টেন্স ইন্ডিকেটিং ওয়ার্ডস গুলো তোমাকে মুখস্থ করতে হবে, কারণ ওই টেন্স ইন্ডিকেটিং ওয়ার্ডস গুলো যদি আমি জানি তাহলে রাইট ফর্ম অফ ভার্ব করাটা আমার জন্য আরো কি হবে, সহজ। তাহলে খেয়াল করো, তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্টও হচ্ছে পাস্টও হচ্ছে, তাহলে আমি যদি প্রেজেন্ট লিখি তাহলে ওয়ান্টস হবে, তাই না? আচ্ছা, এখন ওয়ান্টের সাথে আমি এস বসাবো, কি জন্য বসাবো? থার্ড পারসন, সেটা থার্ড পারসন কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা মূলত কি বুঝি? কাদেরকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি? সি, তারপর হচ্ছে ইট, হি, সি, ইট, অথবা সিঙ্গুলার নাউন, কি নাউন? সিঙ্গুলার। তাহলে হি, সি, ইট অথবা সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলেই সেটাকে আমরা থার্ড পারসন বলি। মানে আমরা দেখবা যে বই খুললে বিভিন্ন বই এই সূত্রটা প্রথমেই দেওয়া আছে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে, কিন্তু আসলে থার্ড পারসন কি জিনিস এটা আমাকে জানতে হবে না। আমরা সংজ্ঞা মুখস্থ করে লাভ আছে? আমরা শব্দ মুখস্থ করবো, শব্দই সংজ্ঞায় নিয়ে যাবে আমাদের। সে শব্দ কি? যে হি, সি, ইট অথবা কোনো সিঙ্গুলার একজন বুঝায় এমন নাম যদি থাকে তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, মনে আছে তো? আচ্ছা, এস কখন যুক্ত হয়? এস মনে করো আমি লিখলাম প্লে, মনে করে লিখলাম হচ্ছে গো, তাই না? এখন এখানে ওয়াইটা কি? কনসোনেন্ট, গোটা কি? ভাওয়েল। ভার্বের শেষের লেটারটা যদি, খেয়াল করো সবাই, শামসুন নাহার, ভার্বের শেষের লেটারটা যদি ওয়াই অথবা কনসোনেন্ট হয়, ভার্বের শেষের লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে কি হবে? যদি কনসোনেন্ট হয় তাহলে এস যোগ করবো, তাই না? আর ভাওয়েল হলে, তাহলে আমরা সিবি সম্পর্কে ধারণা আছে না? কথা বলা সিবি, তাহলে সি মানে কি? কনসোনেন্ট, আর ভি মানে, আবার সিবি মানে কারিকুলাম ভিটাও হয়, তাই না? আমরা এটাকে এভাবে বুঝে আপাতত এখানে রাইট ফর্ম ভার্বে যে সিভি থাকলে, সি থাকলে এস,
আর ভি থাকলে কি হবে ইএস, অর্থাৎ ভাওয়েল থাকলে ইএস যুক্ত হবে। তবে মাথায় রাখতে হবে এমন ভাওয়েল যদি দেয়া থাকে যেখানে ই দেয়া আছে এবং পূর্ব থেকেই যদি ই দেয়া থাকে তাহলে শুধু এস যুক্ত হবে। কি যুক্ত হবে? তখন আর ডাবল ই লেখার কোনো সুযোগ নাই, শুধু কি যোগ করবে তখন এস। আর কনসোনেন্ট হলে শুধু এস তো বসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের জানা থাকা ভালো, সেটা হলো যে কখনো কখনো সিচুয়েশন অনুসারে যেমন বসার কথা তেমন নাও বসতে পারে। একটু খেয়াল করো, এই যেমন আমি এখানে লিখছি এভরিওয়ান উইশ লেখা আছে, কি লেখা আছে? আচ্ছা, এভরিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে উইশের সাথে কি হতে পারে? এস না ইএস? এস হবে না ইএস হবে? ইএস হবে কেন? এখানে এইচ আছে না, এইচটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল না কনসোনেন্ট? যেহেতু এইচটা কনসোনেন্ট তাহলে কি বসার কথা? কিন্তু এই এস না বসে ইএস বসবে। কি বসবে? যেমন লেখা আছে উইশ এস এইচ, তাই না? তাহলে এখানে এস বসার কথা ছিল, এস না বসে কি বসবে? ইএস। কেন বসবে? যে শব্দের শেষে, ভালো করে খেয়াল করো, ভার্বের শেষে যদি এস এইচ, সি এইচ, আই এস এইচ, এক্স, ডাবল এস এগুলো থাকলে ইএস যোগ হয়। এটা একটু লিখে রাখো। কি কি? যে এস এইচ, সি এইচ, আই এস এইচ, এক্স, ডাবল এস এগুলো যদি কিসে থাকে? ভার্বের পরে থাকে। কিসে থাকে? হ্যাঁ, জেডি। ই তো আছেই শেষে, মানে জেড এর শেষে তো ই আছে না, তাহলে সেই হিসাবে তোমার এস যুক্ত হবে শুধু। এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা? যে কখনো কখনো নিয়মের বাইরেও হতে পারে, তবে সেটা কখন হবে? এরকম এস এইচ, সি এইচ, আই এস এইচ, এক্স, ডাবল এস থাকলে আমরা তখন কি যোগ করব? থাকলে কি যোগ করব? ইএস যোগ করব। কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এটা হলো, এটাই ব্যতিক্রম। হ্যাঁ, যে সিএস এর ক্ষেত্রে হ্যাঁ যে দেখলাম তো ইএস যোগ হবে, মানে এইচটা কনসোনেন্ট যেখানে এস বসার কথা ছিল কিন্তু না বসে কি বসলো? না বসে কি বসলো? ইএস বসছে। আচ্ছা, তো এখন আমরা কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু একটা সূত্রের মধ্যেই এখনো আছি। একটা সূত্রের মধ্যে আছি না, যে কোথায় এস বসে ইএস বসে আমরা সেটা জানলাম। কখন ইএস বসে? ইএস বসে যখন ভাওয়েল হয়, আর এস বসে কখন? যখন কনসোনেন্ট হয়। আচ্ছা, এবার আসো এই 3 নম্বর সূত্রটা, মানে 3 নম্বর লাইনটা দেখো, হি ট্রাই হিজ বেস্ট। হি ট্রাই হিজ বেস্ট, তাহলে এটা কি হবে? হ্যাঁ, আইএস হবে। আইএস কেন হবে তাহলে? এই খেয়াল করো ভালো করে, যেমন প্লে, প্লে আমরা কি লিখি? প্লেস। তাহলে ট্রাই যদি লিখি তাহলে ট্রাই, ট্রাইস হবে না? এরকম হবে না? এরকম কেন হবে না? কে একটু বলো, একজন বলো, কোনো অসুবিধা নেই। কে বলতেছিলা? হ্যাঁ বলো, রিয়াদ বলো, কে বলতেছিলা? হ্যাঁ বলো। ভাওয়েল আছে? ভাওয়েল নাই? কনসোনেন্টের পূর্বে ভাওয়েল নেই। তোমরা কি বুঝছো? মেয়েদের মধ্যে বসো, রিয়াদ ধন্যবাদ, বসো। তোমাদের মধ্যে কেউ কি বলবা? মেয়েদের মধ্যে এখানে আমি প্লে বানানে প্লে PLAYS লিখছি, তাই না? কিন্তু এখানে TRYS লিখবো না কেন? কিসের, কোথায় ভাওয়েল আছে? হ্যাঁ তুমি বলো, দাঁড়াও। হ্যাঁ, আইএস। বুঝছো সবাই? আগে হাততালি দাও সবার জন্য। আচ্ছা, মূল বিষয় হলো, শোনো, এই রিয়াদ এবং তোমার নাম কি যেন? মুক্তা, দুজনে কিন্তু ঠিক কথাই বলছে। ভালো করে শোনো, শব্দের শেষের লেটারটা যদি ওয়াই হয়, কি হয়? কি হয়? আচ্ছা, শব্দের শেষের লেটারটা যদি ওয়াই হয় এবং ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে তখন সেই ওয়াইটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেই ওয়াইটা আই হয় না। আই
আর যদি শব্দের অর্থাৎ ভার্বের শেষের লেটারটা ওয়াই আছে কিন্তু ওয়াই এর পূর্বে কনসোনেন্ট দেওয়া আছে, তখনটা ওয়াইটা আই হয়ে যায়, এবং যেহেতু আই ভাওয়েল এই জন্য আই এর শেষে ইএস যুক্ত হয়। আই ভাওয়েল কিনা, কথা বলো, ভাওয়েল কিনা আই? তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আই ভাওয়েল তার সাথে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। আর এখানে প্লে বানানে ওয়াই এর পূর্বে এটা ভাওয়েল, এই কারণে ওয়াইটা যা আছে তাই বসছে, ওয়াইটার এখানে আই ইএস হয় নাই। বুঝছো কথা? তাহলে এটা মনে থাকবে তো। তাহলে আমরা দেখো আমরা এস বা ইএস বসাইতে গেলাম, কিন্তু এখানে ব্যতিক্রম আমরা 4টা রুলস পাইছি। কয়টা? একটা হলো ভাওয়েলের শেষে ইএস হয়, কনসোনেন্টের সাথে এস হয়, তাই না? তারপরে আমরা দেখলাম যে কিছু কনসোনেন্ট আছে যেগুলোর সাথেও ইএস যুক্ত হতে পারে, সেই শব্দগুলো তো আমরা জানলাম। এরপরে আমরা জানলাম যে ওয়াই আছে এমন ভার্বের শেষে, খেয়াল করো, ভার্বের শেষে ওয়াই আছে এমন শব্দগুলো আবার দুই ভাবে পরিবর্তন হয়, কখনো ওয়াইটা পরিবর্তন হয়, কখনো ওয়াইটা পরিবর্তন। তাহলে আমরা 3টা রুলস মানে মোটামুটি কমপ্লিট করে ফেললাম এখানে। আচ্ছা, 4 নাম্বার বাক্যটা দেখো, আই হ্যাভ ডু দিস। আই হ্যাভ, তাহলে এটা কি হবে? হ্যাঁ, ডান হবে। তোমাদের মধ্যে বলো কি হবে? গান হবে। কি হবে? গান। এখানে দুটা কি হবে? ডুইং হবে, ডান হবে। পিছন থেকে বলো কেউ। আচ্ছা, আশামণি কি শোনা যায় আমার কথা? পিছনে আমার কথা শুনতে পাচ্ছ তো? শুনো না? ফ্যান চলতেছে তো এই কারণে। যাই হোক, শোনো, আমরা কিন্তু এখন আর একটা গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করবো, মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো যেটা অলরেডি বলছে যে বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ এরপরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তা আমরা এখন জানবো যে শুধু হ্যাভ হ্যাজ হ্যাড না, আরো কিছু শব্দ আছে, সেই শব্দের তালিকাটা একটু করে রাখো। ডাস্টারটা কই? খেয়াল করো, লেখো সবাই। সেটা হলো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, হ্যাভিং, বি, বিন, বিং, বি, বিন। খেয়াল করো সবাই। এই তাহলে বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, গেটিং, তারপর হচ্ছে হ্যাভিং, বি, বিন, বিং, এদের পরে সবসময় ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এদের পরে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে কি বসবে? তাহলে এটা মুখস্থ করা লাগবে না। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, গেট, গট, গেটিং, হ্যাভিং, বি, বিন, বিং, এরপরে মূল ভার্বের সাথে কি যুক্ত হবে? ইডিও যুক্ত হতে পারে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে সেই দিক থেকে এখানে দুটো কি হবে? ডান হবে। দুটো কি হবে? তাহলে দুটো কেন ডান হলো ক্লিয়ার হয়েছে সবাই? এরপরে আসো, উই ক্যান মেক এ নিউ ওয়ার্ল্ড, যে আমরা একটা নতুন পৃথিবী তৈরি করতে পারি, তাই না? কথা কও, নতুন পৃথিবী আমরা একটা তৈরি করতে পারি। তাহলে এখন এখানে ক্যানের পরে মেকটা কি হবে? ওইটাই থাকবে। ক্যানের পরে মেয়েদের মধ্যে বলো, ক্যানের পরে মেকটা কি হবে? পুতুল, ক্যানের পরে মেকটা কি হবে? বলবো না, তোমরা একটু ভাব পারো। আচ্ছা শোনো, মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে তো ধারণা আছে, তাই না? আচ্ছা, এখানে শুধু ক্যান না, ক্যান, কুড, আমার সাথে একটু পড়ো সবাই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ought to, used to, going to, need, dare, must, am to,
ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ক্যান নট বাট, নট। এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান নট বাট এবং সর্বশেষ কি বললাম, নট। এখন এতগুলো লিখতে গেলে তো সময় লাগবে, একটু দ্রুত লিখে নাও তাহলে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ought to, used to, going to, need, dare, must, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, তারপর সে had better, had better, had rather, would better, would rather, had to, would be, had rather, had better, had rather, would better, would rather, cannot, but, not. আচ্ছা সাইডে দেখো, হয়েছে লেখা? আচ্ছা মুক্তা একটু দাঁড়াও, হ্যাঁ মুক্তা পরে শোনাক, তোমরা খেয়াল করো সবাই, পড়ো তো ওইটা। would, ought to, used to, going to, need, dare, must, am to, has to, had to, had rather, would better, would rather, cannot but, not, তারপর শুধু নট। আচ্ছা বসো, ধন্যবাদ। আচ্ছা আমরা পারবো তো এখন সবাই? এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো আসলে বোঝার কিছু নেই। এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে? কথা বলো, কি বসে? এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা তাহলে আমরা ওটা জানলাম। এরপরে খেয়াল করো 6 নাম্বার। তাহলে এখানে ক্যান, শোনো এই মনোযোগ দিয়ে শোনো কথাটা, সেটা হলো বাক্যে এই যে আমি ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, তাই না? কথা বলো কেনা, am to পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম। এখন ওরা মনে করো বক্সে মেক লিখে দিছে, আমি মেকেই বসাইলাম। এখন তোমার মনে হবে, এই রাজু খেয়াল করো, তোমার মনে হবে কি ওরা মনে হয় বক্সে শব্দ দিছে, তাহলে তো এটা অবশ্যই চেঞ্জ হবে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে সূত্রের কারণে চেঞ্জ নাও হতে, মানে সবসময় যে চেঞ্জই করা লাগবে বিষয়টা কিন্তু এরকম, সবসময় যে চেঞ্জই করা লাগবে বিষয়টা কিন্তু এরকম না। কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ নাও হতে, কি বুঝতেছো কথা? তাহলে সেই দিক থেকে এখানে কি হবে, উই আর, সরি এখানে মেকটা মেকই হবে। আচ্ছা উই আর ইট রাইস, তাহলে এটা কি হবে?
উই আর ইট রাইস, ইটটা কি হবে? হ্যাঁ, আইএনজি যোগ হবে। তাহলে এখন আমরা এটাকে খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে শোনো। এখানে এটা হলো আরেকটা সূত্র, সেটা হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এদের পরে ভার্ব দুই রকম বসতে পারে, হয় আইএনজি যুক্ত হতে পারে, নাহলে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। আচ্ছা, এখন কখন আইএনজি যুক্ত হবে আর কখন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কেউ বলতে পারবা? মানে এম ইজ আর ওয়াজ আর এর পরে ভার্বের সাথে কখনো কখনো আইএনজি যুক্ত হবে, আবার এম ইজ আর ওয়াজ আর এর পরে ভার্বের সাথে কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেটা কখন হবে? যখন, খেয়াল করো ভালো করে, যখন বাক্যের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ বুঝো? অ্যাক্টিভ বুঝো? অ্যাক্টিভ মানে, অ্যাক্টিভ মানে আমরা বুঝি যে কর্মঠ। ইনঅ্যাক্টিভ হচ্ছে যখন বাক্যের কর্তার নিজস্ব কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার। আমি আবার বলতেছি শোনো, এই যেমন মনে করো আমি বললাম রাইস ইজ ইট, তাহলে ভাত খায়। আচ্ছা, ভাত কি ভাতকে খায় না ভাতকে মানুষ খায়? ক্রিকেট খেলে, ক্রিকেট ক্রিকেটকে খেলে না ক্রিকেটকে মানুষ খেলে? তাহলে বাক্যের কর্তা, বাক্যের সাবজেক্ট যদি এমন হয় যে বাক্যের ওই সাবজেক্টটার নিজস্ব কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, তখন বুঝতে হবে ওই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। আর যখন বাক্যের কর্তা এমন হবে যে তার নিজস্ব ক্ষমতা আছে কোনো কিছু করার, তখন ওই সাবজেক্টটা হলো অ্যাক্টিভ। তাহলে এখানে উই মানে আমরা, আমরা খাওয়ার যোগ্যতা রাখি কিনা, মানে আমরা নিজেরাই খেতে পারি কিনা? কথা বলো না কেন? নিজেরাই খেতে পারি কিনা? পারি। এই জন্য তখন হবে আর এর সাথে, মানে ইটটা তখন কি হয়ে যাবে? ইটটা কেন ইটিং হবে? যেহেতু উইটা, উই সাবজেক্ট এখানে অ্যাক্টিভ সাবজেক্ট, মানে অর্থাৎ আমি বা আমরা নিজেই খেতে, কথা বলো, পারি কিনা আমরা নিজেরা, এই জন্য ইটটা কি হবে? ইটিং হবে। আচ্ছা, পরের বাক্যটা দেখো, ইট ইজ ফিনিশ লেখা আছে। ইট ইজ কি লেখা আছে? ইহা। এখন খেয়াল করো, ইহা শেষ হয়, তাহলে ইহাকে ইহা নিজেই শেষ করে না কেউ শেষ করে? মানে ইহার কি নিজস্ব কোনো ক্ষমতা আছে শেষ করার? কথা বলো, শেষ করার ক্ষমতা আছে? তাহলে যখন বাক্যের কথা এমন থাকবে যে তার নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না, তখন সেটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তখন আমি যারের পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে এখানে ইটটা কি হয়ে যাবে? ইটিং। আর এখানে ফিনিশটা কি হয়ে যাবে? ফিনিশড। আচ্ছা, এখানে আরো কিছু শব্দ আছে, যেমন এখানে যদি মনে করো নাও, at this time, at this moment, at this very time, quickly, increasingly, রেপিডলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ এই শব্দগুলো থাকলে বাক্যের মূল ভার্বটার সাথে অটোমেটিক আইএনজি যুক্ত হবেই। কি বুঝছো কথা? তাহলে আমরা জানলাম যে বাক্যের সাবজেক্ট অ্যাক্টিভ হলে কি হবে, ইনঅ্যাক্টিভ হলে কি হবে। দে ড্যাশ মাই ফ্রেন্ড, এখানে লেখা আছে ব্র্যাকেটে বি, কি লেখা আছে? বি দ্বারা কটা শব্দকে বোঝায়? এই পিছনে খেয়াল করো, বি দ্বারা কটা শব্দকে বোঝায়? কটা? কি কি? এম ইজ আর ওয়াজ, মাঝে মাঝে বি বিন বিং কেও বোঝায়, বি বিন। তাহলে এখানে আমরা দের সাথে কি লিখতে পারবো? আর লিখতে পারবো, তাই না? আবার চাইলে আমরা দের সাথে কি লিখতে পারবো? ওয়ারও লিখতে পারবো। এখন তাহলে আমি লিখবো কোনটা? মানে যখন পরিস্থিতি, আমি এর আগেও এই কথাটা কিন্তু বললাম যে যখন এমন পরিস্থিতি হবে প্রেজেন্টও লেখা যায় পাস্টও লেখা যায়, সেক্ষেত্রে প্রেজেন্টে লেখাই উত্তম। এখন কেউ যদি পাস্ট লেখে তারও হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হি গো দেয়ার স্টার্টে, তাহলে গোটা কি হবে? খেয়াল করো, গোটা কি হবে? গোজ হবে? ভালো করে চিন্তা করে বলো। এখানে স্টার্টে লেখা আছে, কি লেখা আছে? এখানে কি লেখা আছে? তাহলে স্টার্টে লেখা থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমি যদি গোটাকে গোজ লিখি হবে, মানে কিয়ামত হয়ে গেল, গোজ লিখলে হবে না, কারণ এখানে তো ওরা ইন্ডিকেশন দিয়েই দিছে ইয়েস্টারডে লিখতে হবে। খেয়াল করো, ওরা কিন্তু আমাকে কি দিয়ে দিছে? একটা ইন্ডিকেশন দিয়ে দিছে না, যে বাক্যে ইয়েস্টারডে আছে মানে কি? কথা বলো, আছে মানে পাস্ট টেন্স হবে। তাহলে গোটা কি হবে?
কথা বলো, গোটা কি হবে? ওয়েন। তাহলে হি ওয়েন দেয়ার। আচ্ছা, সর্বশেষ বাক্য, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ দেয়ার, গো দেয়ার। তাহলে এটা কি হবে? হ্যাঁ, গোজ। এই হিজ ফ্রেন্ডস লেখা আছে যে, চাঁদ দেখলে খুশি হওয়া যাবে না, তাই না? এখন এখানে সে এবং তার বন্ধুরা, খেয়াল করে ভালো করে, সে এবং তার বন্ধুরা অথবা সে তার বন্ধুদের সাথে, সে তার বন্ধুদের। আচ্ছা, মাথায় রাখতে হবে যে বাক্যে অ্যালং উইথ শুধু না, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যান্ড নট, এই 5টা শব্দ যদি কোনো দুটো সাবজেক্টকে সংযুক্ত করে সেক্ষেত্রে পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। পরবর্তী সাবজেক্ট গোল্লায় যাও। এখানে হিজ ফ্রেন্ডস আছে, হিজ ফ্রেন্ডসের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। ভার্বের সম্পর্কটা কার সাথে হবে? পূর্ববর্তী সাবজেক্ট। এখন এখানে হিটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, হিটা প্লুরাল হলে ভার্ব। তাহলে সবসময় মাথা রাখতে হবে যে এখানে অ্যালং উইথের জায়গায় অ্যাজ ওয়েল অ্যাজ বসতে পারে, টুগেদার উইথ বসতে পারে, অ্যালং উইথ বসতে পারে, আরেকটা বসতে পারে শুধু উইথও বসতে পারে, আরেকটা হচ্ছে অ্যান্ড নট। অ্যান্ড মনে করে লেখছে আব্দুর রহমান অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস, মামুন অ্যান্ড নট হিজ ফ্রেন্ড। অ্যান্ড এর পরে নটও যদি থাকে তখনও ভার্বটা পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে হবে। তো মোটামুটি আমরা কিন্তু 10টা বাক্য মানে 10টা আলাদা আলাদা গুরুত্বপূর্ণ রুলস আমরা আলোচনা করে ফেলছি, তাই না? প্রত্যেকটা বাক্যের সাথে রুলস আছে না? তা আল্লাহ বাসালে ইনশাআল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস যদি আমরা সুযোগ পাই আগামীকালকে। হ্যাঁ, কি হবে তুমি বলো, কি হবে? গোজ কেন হবে? হি আছে, তাই না? আমি গোজও লিখতে পারি, আমরা চাইলে সেটাকে ওয়েন্টও লিখতে পারি। যদি আমি পাস্ট টেন্স বুঝাই তাহলে কি লিখতে পারি? ওয়েন। আর প্রেজেন্ট চাইলে মানে প্রেজেন্ট টেন্স বুঝাইলে আমরা সেটাকে গোজ লিখতে পারবো। তাহলে আমার মনে হয় কি আমরা বুঝছি সবাই? হ্যাঁ বলো। 5 নাম্বার, উই ক্যান মেকটা মেকই হবে। ওই যে শব্দগুলো থাকলে ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে এখানে মেক, ক্যান, মেকই হবে। তো ঠিক আছে, তোমরা বাসায় আবার এই আরো কিছু রুলস আছে রাইট ফর্ম ভার্বে, সেগুলো বাসায় নিজেরা একটু রিভিশন দাও। আল্লাহ বাসালে আমরা কালকে আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। কালকে আমরা রাইট ফর্ম ভার্বটা শেষ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে রাইট ফর্ম ভার্বে সেটা লিখে নিয়ে আসবা, আমি কালকে বুঝিয়ে দেব।